একদম সোজাসুজি মূল কথায় চলে আসা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে আধুনিক জীববিজ্ঞান আর প্রাচীন কিছু টেক্সট বা ধর্মগ্রন্থের একটা অদ্ভুত, বলা যায় রীতিমতো বিস্ময়কর এক মেলবন্ধন ঘটেছে। আমাদের সবার খুব পরিচিত একটা পতঙ্গ, মৌমাছি, তাই না? আজ এই মৌমাছিকে আমরা সম্পূর্ণ নতুন আর ভিন্ন কিছু দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করব। ৪০ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনছেন। শুরুতেই এই বিশাল সংখ্যাটা একটু চিন্তা করে দেখুন। মাত্র ১ কিলোগ্রাম মধু তৈরি করতে মৌমাছিদের গড়ে প্রায় ৪০ লক্ষ ফুলে ঘুরে বেড়াতে হয়। ব্যাপারটা একবার ভাবলে কিন্তু রীতিমতো অবাক হতে হয়। চোখের আড়ালে এই ছোট্ট প্রাণীরা প্রতিদিন কতটা অবিশ্বাস্য আর নিরলস পরিশ্রম করে চলেছে, তাই না? তো এই পুরো ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য আমাদের আজকের এই আয়োজনটাকে আমরা ৫টা ধাপে সাজিয়েছি। ১. মৌচাকের বিস্ময়। ২. সূরা আন-নাহল। ৩. নারীকর্মী মৌমাছি। ৪. দিক নির্দেশনা ও নিরাময় ক্ষমতা। আর সবশেষে ৫ নম্বর ধাপে থাকবে কিছু দারুণ গাণিতিক সংযোগ। চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের প্রথম ধাপ, দ্য মার্ভেল অফ দ্য হাইভ বা মৌচাকের বিস্ময়। প্রাচীন এই টেক্সটগুলোর একদম গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে একটি সাধারণ মৌচাকের ভেতরে আসলে জীববিজ্ঞানের কতটা জটিল এক প্রক্রিয়া প্রতিনিয়ত কাজ করছে। এই ডেটা পয়েন্টটা আসলেই চমকে দেওয়ার মতো। ১,৮০,০০০ কিলোমিটার। ১ কেজি মধু সংগ্রহ করতে মৌমাছিদের সর্বমোট এত বিশাল একটা দূরত্ব পাড়ি দিতে হয়। হিসাব করলে দেখা যায় একটা মৌমাছি তার পুরো জীবনে বড়জোর আধা চা চামচ সমপরিমাণ মধু সংগ্রহ করতে পারে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? মাত্র ১ কিলোমিটার পথ উঠতেই তাদের ৭ থেকে ৮ মিনিট সময় লেগে যায়। আর এই যে বিশাল একটা কর্মযজ্ঞ, এর পেছনে রয়েছে খুব সুন্দর আর নিখুঁত একটা শ্রমবণ্টন। নারীকর্মী মৌমাছি আর পুরুষ ড্রোন মৌমাছির কাজের পার্থক্যটা কিন্তু একদম স্পষ্ট। মধু উৎপাদনের সব কঠিন কাজ, এই যেমন ফুলের রস বা নেকটার সংগ্রহ করা, সেটাকে প্রক্রিয়াজাত করা আর মৌচাকে সঞ্চয় করে রাখা, এগুলো পুরোটাই একচেটিয়াভাবে করে থাকে পরিশ্রমী নারী মৌমাছিরা। অন্যদিকে পুরুষ মৌমাছিদের কিন্তু কোনো হুল থাকে না, তারা মধুও সংগ্রহ করতে পারে না। তাদের জীবনের মূল কাজ বলতে গেলে শুধুই প্রজননে অংশ নেওয়া। এবার আমরা চলে আসছি দ্বিতীয় ধাপে, সূরা আন-নাহল, দ্য বি। আমরা এখন ১৪০০ বছরের পুরনো একটা প্রাচীন টেক্সট একটু পরীক্ষা করে দেখব। কোরআন শরীফের ১৬তম অধ্যায়টির নামই রাখা হয়েছে আন-নাহাল বা মৌমাছি। প্রাচীন এই সোর্সটি কিভাবে মৌমাছির এই প্রাকৃতিক ব্লুপ্রিন্টকে ব্যাখ্যা করেছে, আমরা এখন সম্পূর্ণ নিরপেক্ষভাবে সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রাচীন এই গ্রন্থটির ১৬ নম্বর সূরার ৬৮ আর ৬৯ নম্বর আয়াতের অনুবাদটা একটু খেয়াল করা যাক। এখানে বলা হয়েছে, আপনার পালনকর্তা মৌমাছিকে প্রত্যাদেশ দিলেন, তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। খেয়াল করার মতো বিষয় হল, আধুনিক উৎসগুলো বলছে প্রাচীন এই লেখাটিতে প্রকৃতির অত্যন্ত নিখুঁত এবং বলা যায় বেশ বিস্তরিত একটা রূপরেখাই তুলে ধরা হয়েছে। তো এই রূপরেখাটা আরও একটু গভীরভাবে বুঝতে আমরা তৃতীয় ধাপে চলে যাচ্ছি, দ্য ফিমেল ওয়ার্কার বি বা নারীকর্মী মৌমাছি। এখানে আমরা মূলত ঐতিহাসিক আর ভাষাগত দৃষ্টিকোণ থেকে মৌচাকের ভেতরে জেন্ডার রোল বা নারী পুরুষের ভূমিকাটা বিশ্লেষণ করব। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে ইতিহাসের সাথে বিজ্ঞানের একটা দারুণ বৈপরীত্য। একদিকে রয়েছে আমাদের শত শত বছরের পুরনো ঐতিহাসিক ধারণা, যেখানে উইলিয়াম শেক্সপিয়ারের মতো যুগান্তকারী চিন্তাবিদরাও কিন্তু মনে করতেন যে মৌচাকের প্রধান হল একজন রাজা বা পুরুষ মৌমাছি, আর কর্মী মৌমাছিরাও সব পুরুষ। কিন্তু অন্যদিকে আধুনিক বিজ্ঞান এসে এই ধারণাটা পুরোপুরি পাল্টে দিয়েছে। আজ এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মৌচাক মূলত একটা মাতৃতান্ত্রিক সমাজ, যা সম্পূর্ণভাবে নারী কর্মীদের দিয়েই পরিচালিত হয়। ভাষাগত দিকটা আরও গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, আরবি ভাষার একটা বড় বৈশিষ্ট্য হল এতে ক্রিয়াপদের পুরুষবাচক আর নারীবাচক রূপ আলাদা হয়। প্রাচীন ওই সোর্সে মৌমাছিকে বাসা বানানো, খাওয়া, পথ চলা আর তাদের পেট বোঝাতে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এই যেমন ইত্তাখিজি, কুলেই, ফাসলুকি, বুতুনিহা, এর প্রতিটিই কিন্তু ব্যাকরণগতভাবে স্ত্রীলিঙ্গ বা ফেমিনিন। অর্থাৎ আধুনিক জীববিজ্ঞানের আবিষ্কারের সাথে প্রাচীন এই ভাষাগত ব্যবহারটা আক্ষরিক অর্থেই একেবারে নিখুঁতভাবে মিলে যাচ্ছে। এবার আমাদের চতুর্থ লেন্স বা দৃষ্টিকোণ, নেভিগেশন এবং নিরাময়। এখানে আমরা মৌমাছির আচরণগত জীববিজ্ঞান আর মধু তৈরির সেই জটিল রাসায়নিক প্রক্রিয়াটা নিয়ে কথা বলব। বিজ্ঞানীদের আবিষ্কৃত ওয়াগল ড্যান্স বা মৌমাছিদের এই বিশেষ ধরনের নাচ সম্পর্কে কি আমাদের জানা আছে? এটা মূলত একটা অত্যন্ত জটিল দিক নির্দেশনামূলক নড়াচড়া। কর্মী মৌমাছিরা অনেক দূর থেকে খাবার সংগ্রহ করে ফিরে এসে ঠিক এই নাচের মাধ্যমেই তাদের সঙ্গীদের নিখুঁত পথের সন্ধান দেয়। প্রাচীন ওই টেক্সটে মৌমাছিদের প্রতি যে একটা নির্দেশ ছিল, রবের সহজ পথ অনুসরণ করো,
তার সাথে এই বৈজ্ঞানিক নেভিগেশনের একটা নিরপেক্ষ কিন্তু দারুণ সাদৃশ্য দেখতে পান বিশ্লেষকরা। আর এই যে পথ চিনে খাবার নিয়ে আসা হলো, এরপরেই শুরু হয় মধু তৈরির আসল কাজ। মধু তৈরির সেই অত্যন্ত সুশৃঙ্খল জৈব রাসায়নিক ধাপগুলো কিন্তু বেশ চমৎকার। প্রথমে ফুলের রস সংগ্রহ, এরপর মৌমাছির শরীরের ভেতরের এনজাইম বা উৎসেচকের সাথে তার মিশ্রণ, তারপর ডানা ঝাপটিয়ে ক্রমাগত বাতাস দিয়ে পানি বাষ্পীভূত করা, আর সবশেষে মোম দিয়ে সেটা আটকে দেওয়া। প্রাচীন গ্রন্থটিতে যে বলা হয়েছিল পানীয়টি তাদের পেট থেকে নির্গত হয়, তার সাথে বিজ্ঞানীদের ব্যাখ্যা করা এই এনজাইমেটিক প্রক্রিয়ারই কিন্তু একটা স্পষ্ট প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। শুধু প্রক্রিয়াই না, মধুর বৈচিত্র্য আর গুণাগুণও কিন্তু বেশ চমকপ্রদ। ফুলের উৎসের ওপর ভিত্তি করে মধুর রং একেবারে ভিন্ন ভিন্ন হয়, কখনো এটা হালকা সোনালি, আবার কখনো বা বেশ গাঢ় লালচে। আর ঐতিহাসিকভাবে তো বটেই, আধুনিক চিকিৎসা বিজ্ঞানও মধুর এই প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল আর নিরাময় ক্ষমতাকে এখন জোরালোভাবে স্বীকৃতি দেয়। আচ্ছা, এবার আমরা চলে এসেছি আমাদের বিশ্লেষণের একেবারে শেষ ধাপে, আর বলা যায় সবচেয়ে কৌতূহল উদ্দীপক অংশে, পঞ্চম ও চূড়ান্ত বিভাগ, দি ম্যাথমেটিক্যাল কানেকশনস বা গাণিতিক সংযোগ। এখানে জেনেটিক্স আর প্রাচীন এই টেক্সটের মধ্যকার কিছু চমকপ্রদ সংখ্যাগত মিল আমরা দেখতে পাব। গাণিতিক পরিসংখ্যানগুলোর দিকে একটু তাকানো যাক। সোর্সগুলো এই অভাবনীয় গাণিতিক সাদৃশ্যটার কথা খুব গুরুত্বের সাথে উল্লেখ করে। আমরা আগেই জেনেছি সূরা আন-নাহল হল কোরআনের ১৬তম সূরা। আশ্চর্যের বিষয় হল একটা পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যাও ঠিক ১৬। নারী মৌমাছির ক্রোমোজোম সংখ্যা ৩২, যা ১৬র ঠিক দ্বিগুণ। আবার এই পুরো সূরাটিতে মোট আয়াত বা বাক্য রয়েছে ১২৮টি, যা ১৬র ঠিক ৮ গুণ। খেয়াল করলে দেখা যাবে প্রতিটি সংখ্যাই এখানে গাণিতিকভাবে ১৬র গুণিতক হিসেবে কাজ করছে। তো এতক্ষণ ধরে যা যা দেখলাম, একেবারে শেষে এসে খুব স্বাভাবিকভাবেই একটা বড় আর ভাবনা জাগানিয়া প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। এই যে প্রাচীন ভাষাগত পাঠ্য, আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার আর এই নিখুঁত গাণিতিক প্রতিসাম্য, এই সবকিছুর এমন অদ্ভুতভাবে এক বিন্দুতে এসে মিলে যাওয়াকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়? প্রাকৃতিক জগতের এই সূক্ষ্ম নকশা আর গঠনশৈলী সত্যি গভীরভাবে ভাবতে বাধ্য করে। এই সংযোগগুলো কি কেবলই কাকতালীয়, নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? ভাববার জন্য এই প্রশ্নটা রেখেই আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনের ইতি টানছি। এ ধরনের আরও সব দারুণ তথ্য আর উপত্যের বিশ্লেষণ নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী মন সজাগ থাকুক।